নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। সহসা ব্রাথার অসুখের টেলিগ্রাম পাইয়া জগত্তারিণীকে তাড়াতাড়ি শান্তিপুরে যাইতে হইয়াছিল। সুতরাং সতীশের কাছে প্রস্তাবটা উত্থাপন করিবার তখন সুযোগ পান নাই। আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইয়া কথাটা পারিবেন। মনে মনে এই সংকল্প স্থির করিয়া সকালে উঠিয়াই সরকারকে নিমন্ত্রণ করিয়া আসিতে পাঠাইয়া দিয়াছিলেন। ইতিমধ্যে এই অভাবনীয় কাণ্ড ঘটিল, যাহার আগমন সবচেয়ে অপ্রীতিকর। অকস্মাৎ সেই শশাঙ্কমোহন সকালের ট্রেনে আসিয়া উপস্থিত হইয়াছেন। শুনিয়া জগত্তারিণীর বিরক্তির আর অবধি রহিল না। মানুষের অত্যন্ত কামনার বস্তু হঠাৎ বাধাপ্রাপ্ত হইলে তাহার সন্দেহের আর হিসাব নিকাশ থাকে না। সুতরাং ঠিক সেই সময়ে বাহির হইতে সরোজিনীকে আসিতে দেখিয়া তাহার সর্বাঙ্গে বিষের জ্বালা দিয়া মনে হইল শশাঙ্কর এই আকস্মিক প্রত্যাবর্তনের মধ্যে হয়তোবা এই হতবাগা মেয়েটারও কোনো হাত আছে। তাহার ব্যারিস্টার ছেলেকে তো তিনি কোনোদিনই সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন নাই। বস্তুত তাহাকে দোষ দেওয়াও যায় না। তাহার হিন্দু আচার ভ্রষ্ট ছেলে মেয়েরা যে সতীশের আচার পরায়ণতা প্রীতির চক্ষে দেখিতে পারে, একথা তিনি হৃদয়ের মধ্যে গ্রহণ করিতে পারিতেন না। মেয়েকে কটূক্তি করিয়া তিনি রান্নাঘরে প্রবেশ করিয়া ঝিকে রান্নার আয়োজন ঠিক করিয়া রাখিতে আদেশ দিয়া স্নানে চলিয়া গেলেন। কিন্তু ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া কন্যার প্রতি চাহিয়া জননীর চক্ষু জুড়াইয়া গেল। ইতিমধ্যে তাড়াতাড়ি সে স্নান সারিয়া লইয়া পট্টবস্ত্র পরিয়া মায়ের রান্নাঘরে ঢুকিয়া অপটু হস্তে বটিতে তরকারি কুটিতেছিল এবং ঝি অদূরে বসিয়া দেখাইয়া দিতেছিল। জগত্তারিণী নীরবে ক্ষণকাল চাহিয়া তাকিয়ে বলিলেন, হিন্দুর মেয়ে যে আর কোনো পোশাকেই সাজে না, তোকে দেখে আস্থা টের পেলুম বাছা। তোর পানে চেয়ে এত আহ্লাদ আর আমার কোনো দিন হয়নি। সরোজিনী লজ্জায় মুখ নত করিয়া কাজ করিতে লাগিল। মা তাহাকে খোঁচা দিয়ে বলিতে লাগিলেন, আমি সব বুঝি মা, সব বুঝি। তা সে যতই পাশ করুক, বাঁদর ছাড়া তাকে আমি কিছুই বলিনি। আর যার ইশারা পেয়েই কেননা বেহায়াটা আবার ফিরে আসুক, আমি থাকতে তা হবে না। তা সত্যি করে বলে দিচ্ছি বাছা। একটুখানি স্থির তাকিয়ে পুনরায় কহিলেন, জ্যোতিষ ছেলে, ছেলেবেলায় যে যেমন শিক্ষা পেয়ে আসে মনের টানটা তার সেই দিকেই যায়। কিন্তু তাই বা সত্যি হবে কেন? দিনরাত হ্যাটকোট পরে না থাকলে পছন্দ হবে না, এই বা কোন শাস্ত্রে লেখা আছে মা? আয়োজন সম্পূর্ণ করিয়া লইয়া জগত্তারিণী রাঁধিতে বসিয়া এক সময়ে কহিলেন, আমার মনের বাসনা ভগবান যদি পূর্ণ করেন, তুই দেখিস দিকি বাছা, তাতে তোর ভালোই হবে। সরোজিনী আনত মুখে মায়ের মনের বাসনাটা স্পষ্ট শুনিবার প্রত্যাশায় উৎকর্ণ হইয়া রহিল। জগত্তারিণী আর তাহা প্রকাশ করিয়া বলিলেন না, নিজের মনে রাঁধিতে লাগিলেন। তিনি নীরবে মনে মনে কি আলোচনা করিতে লাগিলেন সরোজিনী তাহা বুঝিল, এবং হ্যাটকোটধারী সম্বন্ধে যে লজ্জাকর অপবাদের ইঙ্গিতে তাহাকে পুনঃবিদ্ধ করিলেন তাহারও প্রতিবাদ করা কঠিন ছিল না। কিন্তু নিরতিশয় অসহিষ্ণু প্রকৃতি জগত্তারিণীকে কোনো কথায় শেষ পর্যন্ত শোনানো যায় না জানিয়াই সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বেলা প্রায় 10টা বাজে। এমন সময় একটা গোল বাঁধিল। সরকার মশাই কোথা হইতে খুঁজিয়া পাতিয়া একটা প্রকাণ্ড বড় রুই মাছ আনিয়া হাজির করিলেন। জগত্তারিণী রান্নাঘরের ভিতর হইতে উকি মারিয়া দেখিয়া খুশি হইয়া বলিলেন, বাহ, বেশ মাছ। কিন্তু? সরোজিনী কহিল, সতীশবাবুর আসতে এখনও দেরি আছে মা, এখনও 10টা বাজেনি। জগত্তারিণী বলিলেন, বাজাবাজির কথা নয় মা, আজ আমার একাদশী, আমি তো মাছ ছোপো না। ভাবছি তোদের বামন ঠাকুর রাঁধতে পারবে কি। আচ্ছা দেখ তো এলোকেশি, ও ঘরের রান্না কদ্দূর এগোলো? জি বাহিরে যাইতেই সরোজিনী লজ্জিত মুখে আস্তে আস্তে বলিল, তুমি দেখিয়ে দিলে আমি কি পারবো না? জগত্তারিণী বিস্মিত মুখে বলিলেন, পারবি তুই? পারবো না? তুমি কেবল দেখিয়ে দাও। ঝি থমকিয়া দাঁড়াইল। এমন চারুদর্শন বৃহদায়তন রহিত একটা আনাড়ির হাতে পড়িয়া সম্পূর্ণ নষ্ট হইবার আশঙ্কায় সে ভীত হইয়া উঠিল। কহিল,
সে কি হতে পারে মা? বাইরের লোক খাবে যে। জগত্তারিণী ক্ষণকাল কি ভাবিয়া লইয়া কহিলেন, তা হোক, সতীশ আমার বাইরের লোক নয়, সে আমার ঘরের ছেলে। তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস না এলোকেশি, ওদারের উনুনটা বেশ করে নেকিয়ে দিয়ে মাছ কুটে আন। তুইও এক কাজ কর মা, গরদের কাপড় পরে তো সুবিধে হবে না। আচ্ছা তা হোক, না হয় আঁচলটা বেশ করে কোমরে জড়িয়ে নে। হাসিয়া বলিলেন, আজ আশ হাতেই তোর হাতে করে হয়ে যাক। সরি, আশীর্বাদ করি, চিরকাল আজকের দিনের মতো যেন তোর আশ হাতেই হয়। এই আশীর্বাদে সরোজিনী মুখখানে আরও একটু অবনত করিল। ঘণ্টা খানেক পরে জ্যোতিষ মায়ের কাছে কি কাজের জন্য রান্নাঘরের দরজার কাছে আসিয়া নিরতিশয় বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠাহর করিয়া দেখিয়া কহিল, ওখানে রাঁধে কে মা? সরু নাকি? মা একটু হাসিয়া বলিলেন, দেখ দেখি চিনতে পারিস কি না। চিনতে না পারারই কথা মা, কিন্তু ও কি সত্যি রাঁধছে, না তোমার ঢাক ঘাড়ে করে আছে? মা একটা নেগুরো ইঙ্গিত করিয়া বলিলেন, রাঁধা বাড়ার কাজ কি হিন্দুর মেয়েকে শিখতে হয় রে? এ তো আমাদের জন্মকাল থেকেই শেখা হয়ে থাকে। কিন্তু কি মা? ছেলেকে একটু আড়ালে লইয়া জগত্তারিণী বলিলেন, কিন্তু আমি এখন ভাবছি সতীশ শুনলে কি জানি ওর হাতে খাবে কি না। জ্যোতিষ হাসিয়া উঠিতেই সরোজিনী মুখ তুলিয়া চাহিল। জ্যোতিষ কহিল, মা, তুমি সতীশকে মস্ত একটা মনোপরাশর গোছের লোক ভাবো কেন বলো দেখি? মা বলিলেন, সে তোদের চেয়ে তো ভালো। জ্যোতিষ কহিল, এমনই বা কি ভালো শুনি? ওই সর গিয়ে তাদের ভাত ডাল রেঁধে দিয়ে এসেছিল বলে সে রাত্রে খেতে পেয়েছিল, নইলে উপোস করে থাকতে হতো, সে জানো? মা পুলকিত বিস্ময়ে ব্যগ্র হইয়া কহিলেন, কবে রে? জ্যোতিষ সে রাত্রের সমস্ত ঘটনা বিবৃত করিয়া কহিলেন। তিনি আনন্দে বিহবলপ্রায় হইয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে মেয়েকে বলিলেন, ধন্যী মেয়ে মা তুই, আমি তখন থেকে ভেবে মরছি, আর তুই চুপ করে আছিস। জ্যোতিষ হাসিয়া বলিল, ওই বা কী করে জানবে মা, তুমি নিজের মনে ভেবে সারা হচ্ছ, কিন্তু সেদিন তো খেতে পাইনি, আজ খেয়ে দেখি পোড়ার মুখে পেট থেকে পড়ে কেমন রাঁধতে শিখেছে। বলিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলে। জগত্তারিণী মেয়ের লজ্জাবনত মুখখানির পানে চাহিয়া গভীর স্নেহে কহিলেন, লজ্জা কি মা? আপনার জনকে রেঁধে বেড়ে খেতে দেবে, এর চেয়ে সৌভাগ্য মেয়ে মানুষের কি আর আছে? আমি আন্নেকটা ততক্ষণ সেরে নিগে বলিয়া কিছুক্ষণের জন্য বাহির হইয়া গেলেন। তারপর সমস্ত দিন গেল, কিন্তু সতীশের দেখা নাই। না আসার কারণও কেহ জানাইয়া গেল না। সারাদিন ছটফট করিয়া জগত্তারিণী সন্ধ্যার পর জ্যোতিষকে ডাকিয়া বলিলেন, তার নিশ্চয় কিছু একটা হয়েছে, কাউকে খবর নিতে একবার পাঠিয়ে দিলিনি কেন? জ্যোতিষ নিতান্ত তাচ্ছিল্য বলে জবাব দিল, কাকে অতদূর আবার পাঠাতে যাব মা? জগত্তারিণী আশ্চর্য হইয়া বলিলেন, কেন, দারোয়ান একবার যেতে পারতো না? দরকার কি মা? তুই বলছিস কি জ্যোতিষ? তার অসুখ বিসুখ হলো না কি হলো, একবার খবর নেওয়াও আবশ্যক নয়? কি আবশ্যক? সে আমাদের আত্মীয়ও নয়, বন্ধুও নয়, তার জন্যে ভেবে মরার আমি কোনো প্রয়োজনই দেখিনি। বলিয়া জ্যোতিষ বাহিরে চলিয়া গেল। সতীশের সম্বন্ধে ছেলের মুখে জবাব শুনিয়া জগত্তারিণী হতবুদ্ধি হইয়া গেলেন। মাত্র এই একটা বেলার মধ্যে সতীশ আর তাহাদের কেহ নয়। তাহার মুখের উপর ছেলের এই স্পর্ধিত উত্তর ক্ষণকালের জন্য তাহার কাছে দুঃস্বপ্নের মতো ঠেকিল। সেইখানে দাঁড়াইয়া কয়েক মুহূর্তেই কত কি যে তার উপবাস ক্ষীণ মাথার মধ্য দিয়া ছুটিয়া গেল, তাহা ভালো করিয়া টাহর করিতেও পারিলেন না। ধীরে ধীরে উপরে গিয়া নিজের শয্যায় শুইয়া পড়িয়া সরোজিনীকে কাছে ডাকাইয়া আনিয়া জগত্তারিণী মেয়ের মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া আরও ভয় পাইয়া গেলেন। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিলেন, সরি, সতীশ এলো না কেন জানিস? সরোজিনী বলিল, না। কন্যার এই সংক্ষিপ্ত উত্তরে জগত্তারিণী উঠিয়া বসিয়া কহিলেন, না, যদি জানোই না তবে লোক পাঠিয়ে জানতে কি হয়েছিল, এও কি আমাকে বলে দিতে হবে নাকি? সরোজিনী মৃদু কণ্ঠে কহিল, দাদা বললেন লোক পাঠাবার দরকার নেই। কেন নেই সেটাই জানতে চাই। যাও এক্ষুনি দারোয়ানকে পাঠিয়ে দাও, তার খবর নিয়ে আসুক। সে তো নেই মা, দাদা তাকে উপিনবাবুকে টেলিগ্রাম করতে পাঠিয়েছেন। উপিনবাবুকে? হঠাৎ তাকে টেলিগ্রাম করা কেন? আমি সব কথা জানি নে মা,
তুমি দাদাকে জিজ্ঞাসা করো বলিয়া সরোজিনী মাকে এক প্রকার উপেক্ষা করিয়াই চলিয়া গেল। এইবার জগত্তারিণীর অকস্মাৎ মনে হইল সতীশকে নিশ্চয়ই ইতিমধ্যে নিষেধ করিয়া দেওয়া হইয়াছে। ইহার হেতু যে কি তাহা কেহই তাহার কাছে ব্যক্ত করিতে চাহে না বটে, কিন্তু সে যে গুরুতর তাহাতে কোনো সন্দেহ নাই। এবং এই ভীষণ অনিষ্টের মূলে যে ওই শশাঙ্ক মোহন এবং এই দুরভিসন্ধি লইয়াই সে পুনরায় আসিয়া উপস্থিত হইয়াছে তাহাতেও তাহার কোনো সংশয় রহিল না। কিন্তু কারণ যত বড় ভয়ানকই হোক, তিনি স্বয়ং উপস্থিত থাকিতেও যে ছেলেমেয়েরা তাহার অনুমতি না লইয়া সতীশকে মানা করিয়াছে, ইহা মনে করিতেই তাহার চিত্ত ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল। তৎক্ষণাৎ এলোকেশীকে দিয়া জ্যোতিষকে ডাকাইয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন, তুই সতীশকে এ বাড়িতে আসতে বারণ করেছিস? জ্যোতিষ আশ্চর্য হইয়া বলিল, না, এ তোমাকে কে বললে? উপিনকে তুই সতীশের কথা নিয়ে টেলিগ্রাম করেছিস? হ্যাঁ। সতীশ কি করেছে? জ্যোতিষ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, যা করেছে সে যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে আমাদের আর কোনো সম্বন্ধই নেই। এ খবর তোকে কে দিলে? শশাঙ্ক মোহন? দুষ্টু লোক, ওর কথা আমি একদিল বিশ্বাস করি নে। জ্যোতিষ কহিল, আমি বিশ্বাস করি, কিন্তু তার অর্ধেকও যদি সত্যি হয় তাহলেও আমি বলছি মা, সতীশের ছায়া মারাতেও আমাদের ঘৃণা হওয়া উচিত। ছেলের উত্তপ্ত কণ্ঠস্বরে জগত্তারিণী নরম হইয়া বলিলেন, বেশ তো, আমাকে খুলেই বললা বাছা কি হয়েছে। সতীশ কিছু চুরি ডাকাতিও করেনি, খুন করেও পালিয়ে আসেনি যে তার ছায়া মারাতেও তোমাদের ঘৃণা হবে। ছেলে মানুষ, মনের ভুলে যদি কিছু দোষঘাট করেই থাকে, এমন কত লোক হইতে করে, শুধরে নিতে কতক্ষণ? জ্যোতিষ ঘাড় নাড়িয়া কহিল, না মা, সেসব অপরাধ মাপ করা যায় না, অন্তত সরোজিনী পারবে না, এ তোমাকে আমি নিশ্চয়ই বলছি। জগত্তারিণী একটু চিন্তা করিয়া বলিলেন, অপরাধটা কি শুনি? কাল শুনো মা, উপিনের চিঠি না পাওয়া পর্যন্ত এই আলোচনায় আর কাজ নেই বলিয়া জ্যোতিষ দ্বিতীয় অনুরোধের পূর্বেই ঘর হইতে বাহির হইয়া গেল। এতক্ষণ উত্তেজনার আবেগে জগত্তারিণী বিছানায় উঠিয়া বসিয়াছিলেন। ছেলে চলিয়া যাইতেই একেবারে নির্জীবের মতো শয্যা গ্রহণ করিলেন। দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, ভগবান, এ কলিকালে কি কাউকে বিশ্বাস করবার তুমি জোর রাখনি ঠাকুর? আবাসে অনুমানে তিনি অনেক কথাই বুঝিলেন, তাই শুধু সতীশের জন্যে নয়, স্বামীর কথা মনে পড়িয়াও তাহার দুচক্ষু বহিয়া এখন হু হু করিয়া অশ্রু ঝরিতে লাগিল। রাত্রে একবার মেয়েকে ডাকিতে পাঠাইয়াছিলেন। এলোকেশী সরোজিনী সাড়া না পাইয়া ফিরিয়া আসিয়া জানাইল দিদিমণি ঘুমিয়ে পড়েছে। শুনিয়া তিনি কপালে করাঘাত করিলেন। যে মেয়ে এত দুঃসংবাদ শুনিয়াও ঘুমাইতে পারে, অর্থাৎ সে যে সতীশের চেয়ে মনে মনে ওই বাদরটার প্রতি বেশি অনুরাগী, একথা মনে করিয়া তাহার মেয়ের প্রতি ক্রোধ ও অশ্রদ্ধার অন্ত রহিল না। পরদিন বেলা প্রায় 3টা বাজে। গেটের থামে সাইকেল কাত করিয়া রাখিয়া সতীশ বাহিরের বসিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। তাহার শুষ্ক মুখ, এলোমেলো রুক্ষ চুল উপস্থিত সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল। সরোজিনী মুখ তুলিয়া চাহিল, কিন্তু কথা কহিল না। জ্যোতিষ জিজ্ঞাসা করিল, আপনার অসুখ করেছে নাকি সতীশবাবু? সতীশ একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, না। কেহই আর কোনো কথা কহিল না দেখিয়া সতীশ মনে মনে বিস্মিত হইল। সে ভাবিতে ভাবিতে আসিতেছিল, আজ উপস্থিত হওয়া মাত্র অভিযোগ অনুযোগের অন্ত থাকিবে না। তাই সে তখন বাড়ির ভিতরের দিকে অগ্রসর হইবার উদ্যোগ করিয়া নিজেই কহিল, কালকের অপরাধের জন্য আগে মায়ের কাছে মাপ চেয়ে আসি, তারপরে অন্য কাজ। শশাঙ্ক এতক্ষণ তীব্র দৃষ্টিতে সতীশের পানে চাহিয়াছিল। সেই কথা কহিল, বলিল, মা এখন ঘুমোচ্ছেন, তাকে জাগিয়ে মাপ চাইবার এত তাড়া কি? একটু বসুন, আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে। তাহার কথার ধরনে সতীশ অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, আমার সঙ্গে আলোচনা? শশাঙ্ক কহিল, আজ্ঞে হাঁ, দুর্ভাগ্যক্রমে আছে বই কি। জ্যোতিষকে দেখাইয়া কহিল, আপনি নিশ্চয়ই জানেন আমি ওর একজন পরম বন্ধু। না না জ্যোতিষবাবু, আপনি উঠবেন না। ও কি, আপনারাই বা পালালে চলবে কেন? আমার যা নালিশ তা আপনাদের সামনেই করতে চাই, দুজনেই বসুন বলিয়া সরোজিনীর প্রতি একটা কটাক্ষ করিল। কিন্তু সরোজিনী এমনি ঘাড় হেট করিয়া রহিল যে সেই হার কিছুই দেখিতে পাইল না।
শশাঙ্ক সুমুখের টেবিলের উপর একটা চর মারিয়ে বলিল, আমার ছেলেবেলা থেকেই এই স্বভাব যে যাদের ভালোবাসি তাদের সম্বন্ধে কিছুতেই চোখ বুজে উদাসীন থাকতে পারিনি। তাই গতবারে শুনেই মনে মনে বললুম, এ তো ভালো কথা নয়। সতীশবাবুর এই নির্জন বাসের একটা খবর নেওয়া উচিত। আপনি হয়তো রাগ করবেন সতীশবাবু, কিন্তু আমিও তো আমার নিজের স্বভাবের বিরুদ্ধে যেতে পারিনি। কি বলেন জ্যোতিষবাবু? জ্যোতিষ নিঃশব্দ নতমুখে বসিয়া রহিল। সতীশও চুপ করিয়া চাহিয়া রহিল। সমস্ত শ্রোতাদের সমাগত নীরবতার মাঝখানে শশাঙ্কর উত্তেজনার বেগ আপনি ঢিলা হইয়া আসিল। সে অপেক্ষাকৃত সংযত কণ্ঠে কহিল, জ্যোতিষ আমার পরম বন্ধু বলেই আপনাকে গুটি কয়েক প্রশ্ন করবার আমার অধিকার আছে। আপনি তো জানেন। কথার মাঝখানে সতীশ ঘাড় নাড়িয়া বলিল, না, আমি বন্ধুত্বের কথা কিছুই জানি নে, কিন্তু আপনার প্রশ্ন কি শুনি। শশাঙ্ক একটা ঢোক গিলিয়া বলিল, আমি জানতে চাই আপনি এখানে এসে আছেন কেন? সতীশ কহিল, আমার ইচ্ছে। আপনার দ্বিতীয় প্রশ্ন? শশাঙ্ক থতমত খাইয়া জ্যোতিষকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিল, সতীশবাবুর কলকাতার বাসা খুঁজে বার করতে আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। রাখালবাবুকে উনি চেনেন। তিনি বললেন। সতীশের দুই চক্ষু জ্বলিয়া উঠিল। কহিল, চুলোই যাক রাখালবাবু, আপনার নিজের কথা বলুন। এবার জ্যোতিষ মুখ তুলিয়া বলিল, সতীশবাবু, শশাঙ্ক আমার অনুরোধেই আপনাকে জিজ্ঞাসা করছে। আপনি ইচ্ছা করলে জবাব না দিতেও পারেন, কিন্তু ওকে অপমান করবেন না। আমাদের সঙ্গে আপনি যে ব্যবহার করেছেন তাতে কোনো প্রশ্ন না করাই উচিত ছিল। শুধু আমার মায়ের জন্যই আপনার নিজের মুখ থেকে একবার শোনার প্রয়োজন। বেশ, আমি না হয় প্রশ্ন করছি, সাবিত্রীকে এবং তার সঙ্গে আপনার সম্বন্ধই বা কি? সতীশ ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া রহিল। পরে কহিল, সাবিত্রী কে তা আমি জানি না জ্যোতিষবাবু, কিন্তু তার সঙ্গে আমার কী সম্বন্ধ সে উত্তর দেওয়া আমি আবশ্যক মনে করিনি। কেন? কারণ বললেও আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যেমন করেই হোক আমাদের বোঝা একান্ত আবশ্যক। ভালো, তাকে কোথায় এনে রেখেছেন এ সংবাদ দিলে বোধ করি বুঝতে পারব। সতীশ জ্যোতিষের মুখের উপর তাহার জ্বলন্ত চক্ষু নিবদ্ধ করিয়া শান্তকণ্ঠে কহিল, দেখুন জ্যোতিষবাবু, আমি কোনোদিন গায়ে পড়ে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করিনি। সুতরাং প্রশ্নোত্তরের ছলে কতকগুলো অপ্রিয় কথা কাটাকাটির দরকার মনে করিনি। আমি বুঝতে পেরেছি কি ঘটেছে। অতএব আপনাদের যতটুকু জানা প্রয়োজন আমি নিজেই জানাচ্ছি। সাবিত্রী কোথায় গেছে আমি জানিনি। কেন, কি বৃত্তান্ত, এসব সম্পূর্ণ অনাবশ্যক। তবে একথা খুব সত্যি, সাবিত্রী যেই হোক, যদি নিজের ইচ্ছে সে আমাকে ছেড়ে চলে না যেত, আমি যতদিন বাঁচতুম তাকে মাথায় করে রাখতুম। একথা শুধু আপনাদের সাক্ষাতে নয়, সমস্ত পৃথিবীর সামনে স্বীকার করতেও আমি লজ্জাবোধ করিনি। আশা করি এরপরে আপনাদের আর কোনো জিজ্ঞাসা নেই। থাকলেও আমি জবাব দিতে পারবো না। সতীশের এই সুস্পষ্ট এবং অতিশয় সংক্ষিপ্ত উত্তরে সকলেই যুগপৎ বিস্ফারিত চক্ষে চাহিয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিল। সরোজিনীর মুখের উপরেই তাহার এই অমানসিক হৃদয়হীন স্পর্ধা তাহার অসীম নির্লজ্জতাকেও বহু দূরে অতিক্রম করিয়া গেল। বহুক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া জ্যোতিষ প্রবল চেষ্টায় নিজেকে সচেতন করিয়া ঘাড় নাড়িয়া কহিল, না, আপনার কাছে আমাদের আর কিছুই জিজ্ঞাস্য নেই। যেটুকু ছিল উপিনের জবাবে সেটুকু পূর্ণ হয়েছে। এই দেখুন, বলিয়া সে টেলিগ্রামের কাগজখানা সম্মুখে ছুড়িয়া দিল। উপিনদার টেলিগ্রাম, কই দেখি, বলিয়া সতীশ ব্যগ্র হস্তে কাগজখানা তুলিয়া লইল। ভাঁজ খুলিয়া ধীরে ধীরে সমস্তটা পড়িয়া ফিরাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারপরে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, সমস্ত সত্য। আমার উপিন্দা কখনো মিথ্যা বলেন না। যথার্থই আমি ভালো নই। যথার্থই আমার সঙ্গে কারো সংস্রব রাখা উচিত নয়। বোধ করি নিজেই এ কথা মনে মনে টের পেয়েছিলাম বলেই এই জঙ্গলের মধ্যে এমন করে একদিন পালিয়ে এসেছিলাম। বলিতে বলিতেই তাহার কণ্ঠস্বর যেন কোনো মন্ত্র বলে জলভারাক্রান্তের ন্যায় গদগদ হইয়া আসিল। কিন্তু কেহই কোনো কথা কহিল না, এবং সতীশ নিজেও স্তব্ধ হইয়া বসিয়া রহিল। পরক্ষণে একটা বুকচারা দীর্ঘশ্বাসের সঙ্গে তাহার মনে হইল একটা বড় জটিল সমস্যার আজ অত্যন্ত অদ্ভুত মীমাংসা হইয়া গেল। কাল সকালেও তাহার জগত্তারিণীর নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে কত চিন্তায় মনে উদয় হইয়াছিল। সরোজিনীর হৃদয় পাইবার আকাঙ্ক্ষা
হঠাৎ কবে যে তাহার অন্তরে প্রথম জাগিয়া উঠিয়াছিল, এইমাত্র একথা সে স্মরণ করিতে পারে নাই সত্য, কিন্তু নিবৃত অন্তরের মধ্যে তাহার আকাঙ্ক্ষা তো ছিলই। না হলে এমনটি ঘটিয়াছিল কি করিয়া? এ অমৃত সঞ্জাত হইয়াছিল কোন সিন্ধু মন্থন করিয়া? সাবিত্রীকে হারাইয়া পর্যন্ত এই সত্যটার সে সাক্ষাৎ লাভ করিয়াছিল যে যুবতী রমণীর মন পাওয়া এক, কিন্তু সে পাওয়া কাজে লাগানো সম্পূর্ণ ভিন্ন বস্তু। কারণ পাওয়া যখন নরনারীর নিবৃত হৃদয়ে গোপনে নিঃশব্দে সম্পূর্ণ হইয়া উঠিতে থাকে, বাহিরের সংসার তাহার সাড়া পায় না। কিন্তু যেদিন এই সংসারের সম্মতি না লইয়া আরেক পদও অগ্রসর হইবার উপায় থাকে না, সেই দিনই দারুণ দুঃখের দিন। এ পাওয়া যে কত কঠিন, এ রত্ন যে কত দুর্লভ, বাহিরের সংসার সে বিচারের দিক দেয়া যায় না। সে কেবল তাহার শাস্ত্র লইয়া, সমাজ লইয়া, লোকাচার লইয়া বিরুদ্ধ স্বরে কলরব করে, বাধা দেয়, নিষ্ফল করে, এই শুধু তাহার কাজ। সরোজিনীকে হয়তো সে ভালোবাসে, সেদিকেও প্রতিদান যদি এমনি উন্মুখ হইয়াই উঠিয়া থাকে, তো তাহাকে প্রতিষ্ঠা করিবে সে কোনখানে? উভয়ের সমাজ যে ভিন্ন। কালও তাহার বৃদ্ধ পিতার চিন্তিত গম্ভীর মুখ বারংবার মনে পড়িয়াছে। উপিন দাদাদের বাড়ির শুষ্ক ভট্টাচার্যের শুষ্কতর তীব্র স্বর সহস্রবার তাহার কানে আসিয়া বিঁধিয়াছে। পাড়ার শত্রু মিত্র সমস্ত লোকের তীব্র শিরশ্চালন তাহার হৃৎপিণ্ডের উপর বহুবার ধাক্কা মারিয়া গিয়াছে। তবুও এই বিরুদ্ধ জগতের সমস্ত লোকের সম্মিলিত না না রবের মাঝখানে শুধু কেবল নিঃশব্দ সরোজিনীর লজ্জাবনত মুখখানি তাহাকে সবল রাখিতে পারিয়াছিল। কিন্তু আজ আর কোনো ভয় নাই। একদিনে অচিন্তনীয় উপায়ে সমস্ত গ্রন্থি, সমস্ত দুশ্চিন্তার শান্তি হইল। বাছা গেল। কথাটা নিজের মনে বলিয়াই সে চমকিয়া মুখ তুলিয়া চাহিয়া দেখিল, সবাই ঠিক তেমনি নীরবে অদবদনে বসিয়া আছে। সরোজিনীর মুখের দিকে সে চাহিয়া দেখিল, কিন্তু প্রায় কিছুই দেখা গেল না। তখন তাহাকে সম্বোধন করিয়া কহিল, তুমি? আপনি আমার সাবেক বাসায় একদিন যার কাপড় শুকোতে দেখে এসেছিলেন, তার নাম সাবিত্রী। আমি ভেবেছিলুম একদিন নিজেই সমস্ত কথা আপনাকে জানাবো, কিন্তু কোনোদিন সে সুযোগ হলো না, সে সাহসও ছিল না। বলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, জ্যোতিষবাবু, দোষ আমার। এ আমি প্রতিদিনই টের পাচ্ছিলাম, তাই মনে আমার সুখ ছিল না। বলিয়া একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, অথচ আমি কোনো বিষয়ে কাউকে ঠকাইনি, ওসব আমি জানিও নে, তবু বলবারও আমার কিছু নেই। জ্যোতিষ মুখ তুলিয়া কি বলিতে গেল, কিন্তু তাহার গলা দিয়া স্বর ফুটিল না। সতীশ নিজেও বোধ করি যেন একটা কঠিন বাষ্পোচ্ছ্বাস সংবরণ করিয়া ফেলিল। কহিল, আমি চললাম। আমার একটা অনুরোধ, আমার কথা আলোচনা করে আপনারা মন খারাপ করবেন না। আমি কখনো কোনো ছলে আর আপনাদের সম্মুখে আসব না, আমাকে আপনারা ভুলে যাবেন। বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। জ্যোতিষ পার্শ্বে চাহিয়া সবয়ে দেখিল, সরোজিনীর মাথাটা একেবারে তাহার জানুর কাছে ঝুঁকিয়া পড়িয়াছে। ওরে ও সরো বলিয়া চিৎকার করিয়া উঠিতে না উঠিতে সরোজিনীর শিথিল মুষ্টি চেয়ারের হাতল হইতে স্খলিত হইয়া সে নিচে কার্পেটের উপর মূর্ছিত হইয়া পড়িয়া গেল। অভিমান ও অপমানের ক্রোধে জ্যোতিষের বুদ্ধি এমনি আচ্ছন্ন হইয়া গিয়াছিল যে সতীশের বিদায় পালাটা সরোজিনীর সাক্ষাতে ঘটিলে যে আঘাতটা তাহার কি কঠিন হইয়া বাজিবে, এ হিসাবেই তাহার মনে ছিল না। তাই অনেক শুশ্রূষার পর সরোজিনীর চৈতন্য ফিরিয়া আসিলে সে যখন কাঁপিতে কাঁপিতে টলিতে টলিতে ঘর ছাড়িয়া চলিয়া গেল, তখন জ্যোতিষের মাথায় একেবারে বাজ ভাঙিয়া পড়িল। ভগিনীকে শুধু যে সে প্রাণাদিক ভালোবাসিত তাই নয়, তাহার সর্বরূপ লাবণ্যবতী শিক্ষিতা ভগিনীর দৃপ্ত আত্মমর্যাদা জ্ঞানের উপরেও তাহার অগাধ বিশ্বাস ছিল। কিন্তু ভিতরে ভিতরে সে যে এত ভালোবাসিতে পারে যে এইসব কিছুই কোনো কাজে লাগিবে না, সমস্ত জানিয়েও সে একটা চরিত্রহীন লম্পটের পরম অন্যায়ের পদতলে সমস্ত বিসর্জন দিয়া চেতনা হারাইয়া শুষ্ক তৃণকণ্ডের মতো লুটাইয়া পড়িবে, এই আশঙ্কা সে কল্পনাও করে নাই। তাহার মুখের উপর বেদনার যে ছবি ফুটিয়া উঠিতে সে এইমাত্র সচক্ষে দেখিল, সে যে কত বড় তাহা নিরূপণ করিবার শক্তি এবং অভিজ্ঞতা তাহার ছিল না। তথাপি সে বহুক্ষণ পর্যন্ত অসারের মতো বসিয়া থাকিয়া শশাঙ্ক মোহনের প্রতি চাহিয়া কহিল, আপনি বোধহয় আজ রাত্রে ট্রেনে কলকাতায় ফিরবেন?
শশাঙ্ক বলিল, না, তেমন কিছু জরুরি কাজ নেই সেখানে। জ্যোতিষ আর কোনো প্রশ্ন না করিয়া উঠিয়া ভিতরে চলিয়া গেল এবং নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইয়া পড়িল। সে রাত্রে ডিনারটা শশাঙ্ক মোহনকে একাই সমাধা করিতে হইল, কারণ জ্যোতিষের একেবারেই সাড়া পাওয়া গেল না। জগত্তারিণী একটি একটি করিয়া ছেলের মুখে সমস্ত শুনিয়া গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া অনেকক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। তারপরে বলিলেন, এসব আমারও এক পোড়া কপালের ফল জ্যোতিষ। পরলোকগত স্বামীকে স্মরণ করিয়া কহিলেন, নিজে তো সারা জীবন এই নিয়ে জলে পুরে মলুম, বাকিটুকু ছেলে মেয়েদের জন্যেই যদি না জ্বলতে হবে তো 16 আনা পাপের প্রায়শ্চিত হবে কিসে? বেশ বাবা, তোমাদের যাকে পছন্দ হয় তার সঙ্গে বোনের বিয়ে দাওগে, আমি আর কথাটি কব না। আরেকটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিলেন, মন অন্তর্যামী, তাই হঠাৎ ওর আশা শুনেই সেদিন বুক আমার দমে গিয়েছিল জ্যোতিষ। কিন্তু জ্যোতিষ কোনো কথা কহিল না। সে মনে মনে বুঝিতেছিল যে ব্যাপারটা অত সহজ নহে। সুতরাং যাহা হইয়া গেছে তাহা হইয়া গেছে বলিয়া চোখ বুজিয়া বসিয়া থাকিলেই চলিবে না। হয়তোবা একদিন এই চরিত্রহীনটাকেই নিজে গিয়া সাদিয়া ফিরাইয়া আনিতে হইবে। কাল সারাদিনের মধ্যে সে সরোজিনীকে একবার ঘরের বাহিরে পর্যন্ত আসিতে দেখে নাই, কিন্তু আজ বিকালে চা খাইতে বাহিরের ঘরে ঢুকিয়াই দেখিল সরোজিনী ইতিপূর্বেই আসিয়াছে এবং শশাঙ্ক মোহনের সঙ্গে আস্তে আস্তে গল্প করিতেছে। জ্যোতিষ কাছে আসিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। যদিচ ভগিনীর শ্রীহীন মলিন মুখের পানে চাহিয়া তাহার বুঝিতে কিছুই বাকি রহিল না, তবুও বুকের উপর হইতে একটা ভারী পাথর নামিয়া গেল। খাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত অনেক কথাবার্তা হইল, কিন্তু সেদিনের কেহই কোনো ইঙ্গিত করিল না। সন্ধ্যার পরে অনেকটা স্বচ্ছন্দ চিত্ত ভগিনীকে চলিয়া যাইতে দেখিয়া জ্যোতিষ মনে মনে কহিল, দুর্ঘটনাকে সে যত বড় ভাবিয়াছিল তত বড় নয়, হয়তোবা অনতিকাল মধ্যেই আবার সমস্ত ঠিকঠাক হইয়া যাইবে, তাহার এমন আশাও হইল। সেদিন অনেক রাত্রি পর্যন্ত দুই বন্ধুতে আলাপ আলোচনা চলিল, এমনকি জ্যোতিষ তাহার আশার কথাটাও ইঙ্গিতে ব্যক্ত করিল। বস্তুত সরোজিনী যে তাহার প্রথম ঝঞ্ঝাট সামলাইয়া লইবার পরেও সতীশের এত বড় ঘৃণিত আচরণের সঙ্গে মনে মনে শশাঙ্ক মোহনের তুলনা করিয়া দেখিবে না, ইহা এক প্রকার অসম্ভব বলিয়াই উভয়ের বোধ হইল। পরদিন দ্বিপ্রহরে খাওয়া দাওয়ার পরে সরোজিনী তাহার উপরের শোবার ঘরের খোলা জানলার সামনে একটা চৌকি টানিয়া লইয়া পথের পানে চাহিয়া বসিয়াছিল। হঠাৎ মনে হইল খানিক দূরে একখানা বোঝাই দেওয়া গরুর গাড়ির পিছনে পিছনে যে দুটি লোক ছাতা মাথায় ধীরে ধীরে চলিয়াছে তাহার একজন বেহারি। সরোজিনী সতর্ক হইয়া গরাদ ধরিয়া উঠিয়া দাঁড়াইল। গাড়ি ক্রমশ তাহার জানালার কাছে আসিতে একটা লোক মুখ তুলিয়া উপর পানে চাহিতেই স্পষ্ট দেখা গেল সে বেহারি। সরোজিনী হাত নাড়িয়া আহ্বান করিতে বেহারি তাহার সঙ্গীকে অগ্রসর হইতে বলিয়া ছাতি মুড়িয়া জানালার নিচে আসিয়া দাঁড়াইল। সরোজিনী কহিল, বেহারি, ঢুকেই বা হাতি সিঁড়ি, উপরে এসো। তখন বাড়ির সকলেই দিবানিদ্রায় সুপ্ত। বেহারি অনতিবিলম্বে সিঁড়ি দিয়া সরোজিনীর উপরের ঘরে ঢুকিয়া তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা জিহ্বায় কণ্ঠে ও মস্তকে ধারণ করিল। সরোজিনী মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিল, তোমাদের গাড়ি তো সেই রাত্রি 11টার পরে, এখনও তার ঢের সময় আছে। ঠাকুর সঙ্গে আছে, সে জিনিসপত্র মুঠে দিয়ে নামিয়ে রাখতে পারবে, তুমি একটু বসো। জিজ্ঞাসা না করিয়াই বুঝিয়াছিল সতী সেখানকার বাসা উঠাইয়া অন্যত্র চলিয়াছে। বেহারি তাহার উরুনির অঞ্চলে কপালের ঘাম মুছিয়া মেজের উপর উপবেশন করিল। ক্ষণকাল স্থির থাকিয়া সরোজিনী এই প্রকারে ভূমিকা করিল। কহিল, আচ্ছা বেহারি, তুমি তো কখনো বামুনের মেয়ের কাছে মিথ্যা কথা বলো না। বেহারি জিভ কাটিয়া কহিল, বাপ রে, তাহলে কি রক্ষা আছে দিদিমণি? 7 জন্ম কাশিবাস করলেও যে এ পাপের মোচন হবে না। সরোজিনী স্নিগ্ধ দৃষ্টিতে এই পল্লীবাসী ধর্মবেরু বৃদ্ধের মুখের পানে চাহিয়া স্নেহ হাস্যে কহিল, সে তো জানি বেহারি, তুমি কখনো মিছে বলো না, কিন্তু আমি যা জিজ্ঞাসা করব সে তুমি কারো কাছে বলতে পাবে না, তোমার মনিবের কাছেও না। বেহারি কহিল, আমার দরকার কি দিদিমণি কারো কাছে বলবার? সরোজিনী একটুখানি মৌনতাকেই আসল কথা পারিল। জিজ্ঞাসা করিল, আচ্ছা, সাবিত্রী মেয়েটি কে বেহারি? বেহারি সরোজিনীর মুখের পানে চাহিয়া বলিল, আমার সাবিত্রী মায়ের কথা জিজ্ঞাসা করছ দিদিমণি?
জানেনি দিদিমণি, মা জননী আমার কার সাপে পৃথিবীতে জন্ম নিয়ে এত দুঃখ পাচ্ছেন। আহা, মা যেন লক্ষ্মীর প্রতিমে। অনেক দিন হইয়া গেল বেহারি সাবিত্রীর নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করিবার সুযোগ পায় নাই। তাহার কণ্ঠস্বর গদগদ এবং চোখের দৃষ্টি অশ্রুজলে ঝাপসা হইয়া উঠিল। সাবিত্রীর উল্লেখ মাত্রই বুড়োর এতখানি ভাবান্তর লক্ষ্য করিয়া সরোজিনী আশ্চর্য হইয়া গেল। বেহারি হাত দিয়া চোখ মুছিয়া বলিল, মা আমার যেদিন রাখালবাবুর মেশে দাসীবৃত্তি করতে এলেন, তখন মানুষগুলো সব দেখে অবাক হয়ে গেল। মুখে যেন হাসিটি লেগেই রয়েছে। রাখালবাবু ম্যানেজার আর আমি তো চাকর, কিন্তু মায়ের কাছে সবাই সমান, সবাইকে সমান যত্ন। একাদশীর দিন কাঠফাটা উপোস করেও কখনো মায়ের মুখ বেজার দেখিনি দিদিমণি। বৃদ্ধ যেন সমস্ত হৃদয় দিয়া কথা কহিতেছিল। তাই এই তাহার অকৃত্রিম ভক্তি উচ্ছ্বাসে সরোজিনী মুগ্ধ হইয়া গেল এবং তাহার বিদ্বেষের জ্বালাও যেন গলিয়া অর্ধেক ঝরিয়া পড়িল। বেহারি কহিতে লাগিল, দিদিমণি, শাস্ত্রে লেখা আছে মা লক্ষ্মী একবার কি যেন একটা অপরাধ করে নারায়ণের হুকুমে দাসী বৃত্তি করেছিলেন। আমার মাও যেন ঠিক তেমনি কোনো দোষে চাকরি করতে এসে নানান দুঃখ পেয়ে শেষকালে চলে গেলেন। যেদিন চলে গেলেন সেদিনটা আমার বুকের মাঝে আজও যেন গাঁথা হয়ে আছে দিদিমণি। সরোজিনী আস্তে আস্তে প্রশ্ন করিল, তিনি এখন কোথায় আছেন বেহারি? বেহারি এ প্রশ্নের সহসা উত্তর দিল না, মুখ পানে চাহাইয়া চুপ করিয়া রহিল। সরোজিনী পুনরায় জিজ্ঞাসা করিল, জানো না বেহারি? বেহারি এবার ঘাড় নাড়িয়া বলিল, ঠিক জানি নে বটে, কিন্তু তবুও জানি। কিন্তু সে কথা জানাতে যে মায়ের মানা আছে দিদিমণি, আমি তো বলতে পারবো না। সরোজিনী জিজ্ঞাসা করিল, মানা কেন? মানা যে কেন তাহা বেহারি নিজেও ভাবিয়া ঠিক করিতে পারিত না। তথাপি এই নিষেধ চিরদিন মান্য করিয়া চলা, সে কেমন আছে জানিতে না পাওয়া, তাহাকে এ জীবনে আর একবার চক্ষে দেখিতে না পাওয়া, এ সকল যে বেহারির পক্ষে কত দুরূহ তাহা সে শুধু নিজেই জানিত। বিশেষ করিয়া যখনই কোনো কথাবার্তায় তাহার মায়ের বিরুদ্ধে সতীশের তীব্র কুৎসিত ইঙ্গিত প্রকাশ পাইত, তখন সমস্ত কথা ব্যক্ত করিয়া ফেলিতে তাহার মনের মধ্যে আবেগের ঝড় বহিয়া যাইত। কিন্তু তবুও বুড়া আজ পর্যন্ত তাহার শপথ ভঙ্গ করে নাই। যদি কোনোদিন অসহ্য হইয়াছে, তখনই সে এই কথায় স্মরণ করিয়াছে যে সাবিত্রী যখন নিজে এত বড় কলঙ্ক নীরবে বহন করিতেছে, তখন নিশ্চয়ই ভিতরে এমন কিছু একটা আছে যাহা তাহার বুদ্ধির অগোচর। সাবিত্রীর প্রতি তাহার বিশ্বাস ও শ্রদ্ধার অন্ত ছিল না। কিন্তু এখন আরেকজন যখন সে কথা জানিবার জন্য ঔৎসুক্য প্রকাশ করিতে লাগিল, তখন সমস্ত ব্যাপারটা বলিয়া ফেলিতে তাহার প্রাণটাও আকুলি বিকুলি করিয়া উঠিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, বলতে পারি দিদিমণি, তুমি যদি আমার বাবুকে না বলো। সরোজিনী মনে মনে ভারী আশ্চর্য হইল। বেহারি জানে, অথচ সতীশ জানে না, এবং তাহাকেই জানাইতে বিশেষ করিয়া সাবিত্রীর নিষেধ। ইহার কি কারণ সে ভাবিয়া পাইল না। কহিল, না বেহারি, আমি কাউকে বলবো না, তুমি বলো। বেহারি মিনিট দুই সম্পূর্ণ নিস্তব্ধ থাকিয়া বোধ করি চিন্তা করিয়া দেখিল ইহাতে অসত্যের পাপ তাহাকে স্পর্শ করিবে কিনা। তাহার পরে ধীরে ধীরে সমস্ত ইতিহাস সে একটি একটি করিয়া বিবৃত করিয়া বলিল। সাবিত্রী যে সতীশকে প্রাণাধিক ভালোবাসিত এবং এই জন্যই যে রাখালবাবু গায়ের জ্বালায় ঝগড়া করিয়া বাবুকে বাসা হইতে বিদায় লইতে বাধ্য করিয়াছিল এবং সতীশবাবু মাঝে মাঝে মদও খাইতেন ইত্যাদি কোনো কথাই সে গোপন করিল না। সমস্তক্ষণ সরোজিনী মন্ত্রমুগ্ধের মতো বসিয়া শুনিল। বোধ করি এমন একাগ্র চিত্তে এত মনোযোগ দিয়া আর কেহ কখনো কাহারও কথা শুনে নাই। যে রাখালবাবুর কাছে শশাঙ্কমোহন খবর সংগ্রহ করিয়াছিলেন, দৈবাৎ সে লোকটির ইতিহাসও আজ সরোজিনীর অজ্ঞাত রহিল না। সাবিত্রীর কোথায় বাড়ি এবং তাহার পিতৃকুল বা শ্বশুরকুলের পরিচয় কি সকল সন্ধান বেহারি না দিতে পারিলেও সে যে ব্রাহ্মণের মেয়ে, বিধবা, সুরূপা, লেখাপড়া জানে, শুধু অদৃষ্টের বিড়ম্বনায় দাসীবৃত্তি করিতে আসিয়াছিল, একথা সে বারবার করিয়া কহিয়া বলিল। এত তো ভালোবাসতেন, কিন্তু তবুও বাবু মাকে যেন বাঘের মতো ভয় করতেন দিদিমণি। মদ খেয়ে বাসায় ঢুকবার পর্যন্ত তার সাহস ছিল না। বিপিনবাবু বলে বাবুর একজন বজ্জাত বন্ধু ছিল, তার সঙ্গে মিশে গান বাজনা করতে বাবু একটা কুস্থানে যাতায়াত করতেন। মায়ের কানে যাওয়া মাত্রই সেখানে যাওয়া তার একেবারে বন্ধ হয়ে গেল। এমন ক্ষমতা হল না যে
আমার সাবিত্রী মাকে তুচ্ছ করে আর সেখানে যান বলিয়া বেহারি সগর্বে সরোজিনীর মুখের প্রতি দৃষ্টিপাত করিল। সতীশের উপর আরেকজন নারীর এত বড় অধিকারের সংবাদ সরোজিনীর বুকে শেলের মতো বিঁধিল। তথাপি সে ধীরে ধীরে প্রশ্ন করিল, আচ্ছা বেহারি, তাকে এত ভয় করবার সতীশবাবুর দরকার কী ছিল? বেহারি যেমন বুঝিয়াছিল তেমনি বলিল, আমার মা যে ভয়ানক রাশভারী লোক ছিলেন দিদিমণি। শুধু আমাদের বাবুই নয়, বাসা শুদ্ধ লোক তাকে মনে মনে ভয় করত। যে একটা দিনের কথা বলি, সেদিন অনেক রাত্রিরে বাবু কোথা থেকে মদ খেয়ে আর একটা মদের বোতল সঙ্গে নিয়ে বাসায় ফিরলেন। ভেবেছিলেন অত রাত্রিরে সাবিত্রীমা নিশ্চয়ই তার বাসায় চলে গেছে। আমি জেগেছিলাম, দোর খুলে দিলাম। জিজ্ঞাসা করলেন, সাবিত্রী চলে গেছে না বেহারি? বললাম, না বাবু, আজ তিনি যাননি, এখানেই আছেন। যেই শোনা, অমনি মদের বোতল রাস্তায় ফেলে দিয়ে আস্তে আস্তে চোরের মতো বাসায় ঢুকলেন। ভয়ে নেশা টেশা চোখের পলকে উবে গেল। বলো তো দিদিমণি, তিনি ছাড়া বাবুকে কি আর কেউ কোনোদিন শাসন করতে পারবে? সরোজিনী নিঃশব্দে কিছুক্ষণ বসিয়া তাকিয়া কহিল, সতীশবাবু কি এখনও মদ খান বেহারি? বেহারি ঘাড় নাড়িয়া বলিল, না। কিন্তু আবার শুরু করতে কতক্ষণ দিদিমণি? তাইতে তো আজ দুদিন ধরে কেবলই ভাবছি, এই দুঃসময়ে আমার সাবিত্রীমা যদি একবার আসতেন। সরোজিনী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কেন বেহারি? বেহারি কহিল, আমি বরাবর দেখি বাবু মন খারাপ হলেই মদ খেতে আরম্ভ করেন। এক উপিনবাবুকে ভয় করেন, তা তার সঙ্গেও কি জানি কি হয়ে গেছে। সে রাত্রিতে তিনি বাসায় উঠে হঠাৎ সাবিত্রী মাকে চোখে দেখতে পেয়েই সে যে চলে গেলেন, তারপর থেকে কেউ আর কারো নাম করেন না। তবে বলো দেখি দিদিমণি, মা ছাড়া বাবুকে আর কে সামলাতে পারে? একটুখানি থামিয়ে বলিতে লাগিল, অসুখের খবর পাওয়া পর্যন্ত এই 5-6টা দিন বাবুর যে কী করে কেটেছে সে তো আমি চোখের উপরেই দেখলুম। পরশু ঘুম থেকে উঠে তারের খবর পেয়ে সে যে মুখ থুবড়ে পড়লেন, সারাদিন আর উঠলেন না। তারপরে রাত্রিরের গাড়িতে বাড়ি চলে গেলেন। আমাকে শুধু এই কথাটি বলে গেলেন, বেহারি, তোরা সব নিয়ে থুয়ে বাড়ি চলে আয়। সরোজিনী ব্যগ্র হইয়া কহিল, কার অসুখ বেহারি? বেহারি আশ্চর্য হইয়া কহিল, যাবার পথে বাবু তোমাদের বলে যাননি দিদিমণি? সরোজিনী মাথা নাড়িয়া বলিল, না, কার অসুখ? বেহারি নিঃশ্বাস ফেলিয়া বলিল, তাহলে মনের ভুলে অমনি সোজা চলে গেছেন, এ বাড়িতে ঢোকেননি। যেদিন সকালে এখানে নেমন্তন্ন খেতে আসবেন সেই দিনই চিঠি এলো বড়বাবুর অসুখ। তাই আর খেতে আসতে পারলেন না। টেলিগ্রাফ করে নিজেই সারাদিন পোস্ট অফিসে দাঁড়িয়ে কাটালেন, কিন্তু কোনো খবর এলো না। তারপরে পরশু সকালে একেবারে শেষ খবর এলো, রাত্রিরের গাড়িতে বাবু বাড়ি চলে গেলেন। সরোজিনী চমকিয়ে উঠিল, সতীশবাবুর বাবা মারা গেলেন? বেহারি বলিল, হ্যাঁ দিদিমণি। কি হয়েছিল? অনেক বয়স হয়েছিল, শুধু একটা উপলক্ষ করে প্রাণটা বেরিয়ে গেল বলিয়া বেহারি আর্দ্র চক্ষু মার্জনা করিয়া কহিল, অন্য কিছুর জন্য দুঃখ করিনি, কিন্তু এই বুড়োটা ছাড়া বাবুর আপনার বলতে আর কেউ রইল না। তাই এই 2 দিন এই শুধু ভাবছি। তাহার সিক্ত চোখ দুটো একবার ভালো করিয়া মুছিয়া লইল। সরোজিনী নিজের চোখেও জল আসিয়া পড়িতে লাগিল। কহিল, এবার থেকে সতীশবাবু ভালো হইয়াও যেতে পারেন, মন্দই যে হবেন এই ভয় তোমার কেন হচ্ছে বেহারি? বেহারি অন্যমনস্কের মতো বলিল, কি জানি। তারপরে মুখ তুলিয়া কহিল, তোমার মুখে ফুলচন্দন পড়ুক দিদিমণি, বাবু ভালোই হন, আর যেন সেদিকে মতিগতি না হয়। কিন্তু যাবার সময় গাড়িতে উঠে নাকি বললেন, যাক, একরকমে বাঁচা গেল বেহারি, সংসারে আর কারো জন্য ভাবনা চিন্তে করতে হবে না। তোমাকে সত্যি বলছি দিদিমণি, সেই থেকে যখনই মনে পড়ছে তখনই বুকের ভেতর হু হু করে উঠছে, হাতে কত টাকায় তো এবার পড়বে। সঙ্গী সাথীও বাবুর সব ভালো নয়, মন্দ পথে গেলে এখন কে ঠেকাবে? শুধু পারে আমার মা। বলিয়া বেহারি অজ্ঞাতসারে আরেকবার তাহার শ্রোতার বক্ষে তপ্ত শেল হানিয়া হাত দুটা জোড়া করিয়া মাথায় ঠেকাইল। সরোজিনী আঘাত সহ্য করিয়া লইয়া মৃদুকণ্ঠে কহিল, বেশ তো বেহারি, তাকেই কেন আসতে চিঠি লিখে দাও না? বেহারি বলিল, ঠিকানা তো জানিনি, নিজে যদি একবার কাশি যেতে পারতাম, যেমন করে হোক খুঁজে পেতে ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু আমার তো সেজো নেই, বাবুকে একলা ফেলে রেখে যেতেও তো মন সরে না। তাছাড়া আমি তো কখনো কাশি যাইনি, সে দেশ তো চিনিনি। বলিয়া সে নিরুপায়ের মতো সরোজিনীর মুখের প্রতি চাহিল। সতীশের এই পরম হিতৈষী বৃদ্ধ ভৃত্য
প্রভুর অবশ্যম্ভাবী অমঙ্গলের আশঙ্কায় ব্যাকুল হইয়া তাহার কাছে নীরবে আশ্বাসের প্রতীক্ষা করিতেছে। কিন্তু সরোজিনী তাহাকে কোনো ভরসাই দিল না, শুধু নীরবে চাহিয়া রহিল। আজ তাহলে আসি দিদিমণি বলিয়া বেহারি উঠিয়া আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল এবং পুনরায় পদধূলি গ্রহণ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু পরক্ষণেই অকস্মাৎ ফিরিয়া আসিয়া হাত জোড় করিয়া সম্মুখে দাঁড়াইল। কি বেহারি, একটা কথা নিবেদন করব দিদিমণি। সরোজিনী অনেক কষ্টে একটুখানি ম্লান হাসি টানিয়া আনিয়া কহিল, কি কথা? বেহারি তেমনি যুক্ত করে করুণ কণ্ঠে কহিল, আমি গলা চাষা, তাতে বুড়ো মানুষ, কি বলতে যদি কি বলে ফেলি অপরাধ নেবেন না? সরোজিনীর চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল, কিন্তু প্রাণপণে তাহা নিরোধ করিয়া ঘাড় নাড়িয়া শুধু বলিল, না। তাহার মুখের এই একটিমাত্র না শব্দ শুনিয়াই বেহারির যেন চমক ভাঙিয়া গেল। সে নিজেকে চাষা প্রবৃত্তি বলিয়া নিজের বুদ্ধিহীনতার সহস্র পরিচয় দিলেও সে আসলে নির্বোধ ছিল না। সুতরাং কেন যে সরোজিনী সাবিত্রীর কথা জিজ্ঞাসা করিতে তাহাকে পথ হইতে ডাকিয়া আনিয়াছিল, কেন যে সে এমন গভীর মনোনিবেশপূর্বক তাহার কাহিনী শুনিতেছিল, সমস্ত ব্যাপারটা তাহার কাছে অকস্মাৎ সূর্যের আলোর মতো নির্মল হইয়া উঠিল। এবং না জানিয়া সে যে তরুণীকে এতক্ষণ ধরিয়া বিধিয়া এত বেদনা দিয়াছে, সেজন্য তাহার মনস্তাপের অবধি রহিল না। তখন বেহারি নিরতিশয় করুণ কণ্ঠে কহিল, আমি জানি তোমার কথা কখনো ঠেলতে পারবেন না, তুমিও ইচ্ছে করলে বাবুকে অসময়ে রক্ষা করতে পারো, কিন্তু আমার মন বলে তুমি যেন তাকে ত্যাগ করেছ মা। বেহারি এই প্রথম সরোজিনীকে মাতৃ সম্বোধন করিল। মা বলিয়া কাজ আদায় করিবার ফন্দিটা বুড়া বেশ জানিত। সরোজিনীর অশ্রু আর মানা মানিল না। দুই চক্ষু প্লাবিয়া বড় বড় ফোঁটা জর্জর করিয়া বুড়ার সাক্ষাতেই ঝরিয়া পড়িল, কিন্তু তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল, না বেহারি, আমার দ্বারা কিছু হবে না, আমি আর তার কোনো কথাই নেই। বেহারি ঘাড় নাড়িয়া কহিল, মা বলে ডেকেছি, আমি তোমার ছেলের মতো, দোষঘাট তার যাই হয়ে থাক, আমি ঘাট মানছি বলিয়া বেহারি ঝুঁকিয়া পড়িয়া সরোজিনীর পায়ের ধুলা মাথায় লইয়া বলিল, কিন্তু তুমি তো আমার বাবুকে চেনো, এই বিপদের দিনে অভিমান করে তাকে মেরে ফেলতে তোমাকে তো আমি কিছুতে দেব না মা। সরোজিনীর নিদারুণ অভিমান গলিয়া গিয়া সতীশকে ক্ষমা করিবার জন্য একবার উন্মুখ হইয়া উঠিল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে বুড়ার মুখের সাবিত্রীর সমস্ত প্রসঙ্গ মনে পড়িয়া তাহার বিগলিত চিত্ত চক্রের পলকে পুনরায় শুকাইয়া কাঠ হইয়া উঠিল। সে ঘাড় নাড়িয়া শান্ত কঠোর স্বরে কহিল, না বেহারি, তুমি ভয় করো না, সাবিত্রী এসে পড়লে আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে দিয়ে তোমাদের কোনো উপকার হবে না। এই নিষ্ঠুর প্রত্যুত্তরের জন্য বেহারি একেবারেই প্রস্তুত ছিল না। তাহার নিজের সর্বজয়ী ভালোবাসার কাছে এই শুষ্ক কণ্ঠস্বর এমন কঠিন হইয়া বাজিল যে সে কিছুক্ষণের জন্য বিহবলের মতো শুধু চাহিয়া রহিল। তারপরে আর একটি কথাও না বলিয়া আরেকবার প্রণাম করিয়া বাহির হইয়া গেল।